রিলেটেড, তাহলে বুঝতে পারবেন। অ্যাসাইনমেন্টটা বেশি কিছু না, একটা এক্সেল শিট ছিল, ওইখানে আমরা এসপিএসএস এর ভেরিয়েবল কিভাবে ডিফাইন করি। ওই যে মানে কোনো একটা ভ্যারিয়েবল থাকলে, যেমন এখানে দুইটা ভ্যারিয়েবলই দেওয়া আছে, একটা হচ্ছে এজ, সরি একটা হচ্ছে জেন্ডার আর ইনকাম। ইনকাম ওই যে লিখেই দিছে যে জেন্ডার হচ্ছে মেল ফিমেল কিভাবে আমরা ভ্যারিয়েবল করব ডেটা ভিউ, ভ্যারিয়েবল ভিউ থেকে, আর ইনকাম কিভাবে করব সেটাই। Got it. তারপরে পারফর্ম ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছি, কিভাবে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক রান করছি সেটা। নর্মালিটি চেক, স্কিউনেস কার্টিসিস, ইএফএ অ্যানালাইসিস, কন্ডাক্ট কোরিলেশন অ্যানালাইসিস, রান রিগ্রেশন অ্যানালাইসিস। তারপর হচ্ছে লাস্ট যে জিনিসটা হচ্ছে ক্যালকুলেট কর্মবিচ আলফা, সিআর অ্যান্ড এভি। এটা জাস্ট ওই যে এক্সেলে করতে হবে, কারণ আহ, এই দুটো সিআর, কম্পোজিট রিলায়েবিলিটি এবং হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েন্ট এক্সট্রাক্ট, সে অবশ্যই এই দুটো জিনিস আমাদেরকে ওই এক্সেলের শিট তো আপনাদের কাছে আছেই, যদি যাদের কাছে নাই আবার মেনশন করুন, আমি ইমেল করে দিব, সমস্যা থ্যাংক নাই। ইউ, থ্যাংক ইউ। এটা এটা করতে হবে, ডেটা ফাইল দিয়ে দিছি, দ্যাটস ইট। এখন এখানে কি হচ্ছে, ইন্টারপ্রেট অল দ্য রেজাল্ট ইন এপিআই ফরম্যাট। এত বড় ইন্টারপ্রিটেশন নাই, আপনি যদি 2 লাইনে আমাকে ইন্টারপ্রেট করে দেন, দ্যাটস ফাইন, কমপ্লিটলি ফাইন। প্রত্যেকটার এই যে যে কটা ইন্টারপ্রিটেশন কি, আমি যে ফাইলও প্রোভাইড করে দিছি, কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেই ফাইলটাও তো দিয়ে দিছি, হ্যান্ড আউট যেটা। সো ওই ওয়াইজ দেখে রেফারেন্স নিয়ে ওটা ইন্টারপ্রেট করে দিবেন, দ্যাটস ইট, আর কিছুই করা লাগবে না। হ্যাঁ, সিম্পল একটা। এটা তো মেলে দেও পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবকিছু মেলে দেওয়া আছে, আমাকে মেলেই রিপ্লাই, মেলেই আমাকে সেন্ড করে দিলে হবে, দ্যাটস ইট। এইটা গেছে হচ্ছে সিম্পল, কারণ সবার এত সময় হয়তো বা করে ওঠা হয় না, যার জন্য একদম সিম্পল রাখছি, যে মেইন জিনিসগুলো সেগুলো, আর ডেটা সেটও খুব কম রাখছি, জাস্ট করে। সেখানে অবশ্যই একটা জিনিস কমন থাকবে, কম্পিউট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে মিন কিভাবে কম্পিউট করতে হয় সেই জিনিসটা তো করতে হবে আমাদের। এই জিনিসটা গেল, এই যে ফাইলটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ডেটা সেট, এখানে লিখে দিছি IV1 IV2 মানে সবগুলো আইভিও, মানে কোনো ভ্যারিয়েবল নেম দেয় নাই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, IV1 IV2 IV3 IV4, চারটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং লাস্ট একটা জিনিস শেয়ার করেছিলাম সবার সাথে, যে আমরা হচ্ছে যখন মেডিয়েটিং ফ্যাক্টর আসে সেটা আমরা কখনো এসপিএসএস এ ক্যালকুলেট করতে পারবো না, সেটা হচ্ছে স্মার্ট পিএলএস, সেটার জন্য স্মার্ট পিএলএস। কারণ মেডিয়েটিং ফ্যাক্টর এসপিএসএস এ বাট করা যায় না। এখন এদিকে কথা আছে যে এসপিএসএস, যারা হচ্ছে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং নিয়ে কাজ করি বা করব, তাদেরকে অবশ্যই এসপিএসএস জানতে হবে এবং স্মার্ট পিএলএস জানতে হবে। এসপিএসএস জানতে হবে কেন, এসপিএসএস এ কি কাজ করতে হয়, এসপিএসএস এর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কার্টিসিস স্কিউনেস, ইএফএ, এইসব অ্যানালাইসিস গুলো আপনাকে অবশ্যই, মানে কেএমএ বার্টলেট টেস্ট যেটা বলি, এগুলো আপনার এসপিএসএস এ করতে হয়। আর বাকি যা আছে তা আপনি করবেন হচ্ছে সব স্মার্ট পিএলএস এ, দ্যাটস দ্য থিং। সো বাট দুইটাই জিনিস টাফ, স্মার্ট পিএলএসটাও টাফ, একটু টাফ আছে, ডিজাইনিং করতে হয়, এই করতে হয়, আগে বুঝতে হয় ভ্যারিয়েবল কোনটার সাথে কোনটা কানেক্ট করবো। সো দুইটা হচ্ছে ইন্টার রিলেটেড। আমাদের এই স্মার্ট পিএলএস এর কোর্সও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, সেগুলো নিয়ে ক্লাসে লাস্টে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো এইটা গেল ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কাজ। এখন সবার একটা কিউরিজ ছিল যে আমাকে কি কি ফাইল সেন্ড করতে হবে। আমাকে অবশ্যই একটা পিডিএফ ফাইল সেন্ড করবেন, এই যে টেবিল সহ প্রত্যেকটার, যে ডিসকাশন লিখলেন টেবিল প্লাস এটা, দ্যাটস ইট, গেল এইটা। সেকেন্ড হচ্ছে এক্সেল শিট লাগবে, এই যে ক্যালকুলেট 7 নম্বরের যে এক্সেল শিটটা, যে এক্সেল শিট কোনটা এটাও দেখাই দিই। এই যে এই এক্সেল শিটটা আমি তো ডিজাইন করে দিছি, এখানে জাস্ট আপনারা আইবি লিখবেন, IV1 IV2 IV3 IV4 ডিভি, আর ক্যালকুলেশন কি করতে হয় না করতে হয় সেটা, দ্যাটস ইট। এই ফাইলটা, এক্সেল শিট একটা গেল, একটা পিডিএফ ফাইল। আর বাকি কি পাঠাবেন, বাকি কি পাঠাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। সরি সরি, এটা না। ওকে ফাইন। দেখেন আমি একটা জিনিস দেখাই কিভাবে লেবেলটা করতে হয়, ভ্যারিয়েবল ভিউতে গিয়ে এই যে ভ্যালুস, ওয়ান হচ্ছে
মেল টু ফিমেল, আর ইনকাম লেভেল তো আমি দিয়ে দিছি, দ্যাটস ইট। এই যে এখানে গিয়ে এটা ভিউতে গিয়ে আমরা যদি ভ্যালু লেভেলস দিয়ে দিই চলে আসবে। এই ফাইলটা আপনি সেভ করবেন, এই ফাইলটা সেভ দিবেন। আপনি যেই নামে সেভ করতে চান সেভ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি একটা কোড নেম দিলাম, শেষ। এই যে দেখবেন এই এসএভি সেভ, আমাকে এই ফাইলটা পাঠাবেন। তো আমি যদি ধরেন এটা, এই ফাইলটা আমি ক্রস করে দেই, আমি যখন আপনার ফাইলটা ওপেন করব, আমি এখানে গিয়ে ডিরেক্ট ক্লিক করলে এই যে আমার এই ফাইলটা চলে আসবে, তখন আমি বুঝবো আপনি ভ্যারিয়েবল করছেন। এই ফাইলটা আমাকে পাঠাবেন এক। দুই নাম্বার হচ্ছে আমাকে আরেকটা কি ফাইল পাঠাবেন, মানে এই প্রত্যেকটার জন্য যে ফাইলটা পাঠাবেন, আমি ধরেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমি জাস্ট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি, পুরোটা পুরোটা দেখাবো না। ইন জেন্ডার, যেটা যেটা আমি দিলাম, ধরেন এই যে ধরেন নিলাম, এখানে কি লাগবে আমার, কন্টিনিউ। এই যে এই পোর্শনটা ওপেন হবে না, এইটার ফাইলটা সেভ দিবেন এই যে এখানে গিয়ে সেম ওয়েতে। এই যে দেখেন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ, সেভে গিয়ে যেটাই লেখেন আপনি আপনার মতন দিবেন, আমি এটা 2222 দিলাম, সেভ। ঠিক আছে, দুইটা এরকম আপনি যে কটা করবেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা, তারপরে হচ্ছে ভেরিয়েবলের একটা, দুইটা গেল, নর্মালিটি চেক যেটা স্কিউনেস কার্টিসিস একটা গেল, ইএফ এর একটা যাবে, কোরিলেশনশিপের একটা, এইটা একটা, এই সাতটা, এই টোটাল সবগুলো সাতটা ফাইলস আপনি করছেন যে সেভ করে আমাকে প্রুফ পাঠিয়ে দিবেন। সব কিছু ইমেলে দিবেন, কারণ হোয়াটসঅ্যাপে এগুলো আসবে না। ইমেইলে, আমার ইমেল তো আছে সবার কাছে, ইমেল আমাকে পাঠিয়ে দিবেন। কই কই গিয়ে সেভ করবেন, এই যে আমি যদি এই ফাইলটা সেভ করছি, সেভ জাস্ট। সো আমি এটা দেখাচ্ছি কি, পরে আবার একটা দেখাচ্ছি। আর ধরেন আপনি এখন অ্যানালাইজে গিয়ে আমি কি করছি, যেমন লিনিয়ার রিগ্রেশন করছি, তো ডিপেন্ডেন্ট কি আমি দিলাম এইটা, আর হচ্ছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স আর স্কোয়ার চেইন ডেসক্রিপটিভ কনফিডেন্স ইন্টারভেল কন্টিনিউ প্লটস। ওকে, এটা দেখানোর জন্য সেম এটা সেভ করবেন। এই যে এখানে গিয়ে সেভ দিলে আপনি আপনার মতন করে একটা নাম দিবেন, ধরেন যেটা, যে নামের কোনো কিছু নেই, আমাকে ফাইলটা পাঠাইলেই হবে, দ্যাটস ইট। আমি কি করব, আমি দেখবো কি, আমি কিভাবে দেখবো, আমার জন্য সহজ, আমি জাস্ট ফোল্ডারে যাব, যে ফাইলটা দিছেন ক্লিক করবো, অ্যান্সার চলে আসছে, সিম্পল। ফাইলটার নাম হচ্ছে, সরি কেটে গেল, আবার দেখাচ্ছি, ফাইলটা হচ্ছে এসিভি ফাইল হিসাবে সেভ করবেন, দ্যাটস ইট। এবার আসি একটা জিনিস, আমরা মিসিং ভ্যালু নিয়ে যখন কথা বলি, মিসিং ভ্যালু একটা জিনিস হচ্ছে আগে খুব ইম্পর্টেন্ট আসসালামু ছিল। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। ইন্টারভিউ করছি, সরি। হ্যাঁ, হুম ওই এক নাম্বার কোয়েশ্চেন যেটা মানে হুম ডিফাইন ভেরিয়েবলস হুম ইন এসপিএসএস, হুম এটা শুধু আমরা ডেফিনিশনটা দিব নাকি আপনি যে ফাইল দিয়েছেন ভেরিয়েবল গুলা মানে কোনটা কি এটা ডিফাইন করব? ভ্যারিয়েবল গুলা ভ্যারিয়েবল ভিউ থেকে আপনি শো করবেন, এতদিন আমি যা শো করছি ক্লাসে, দ্যাটস ইট। ওটা করে ফাইলটা মানে সেভ দিবেন, সে ফাইল আমাকে পাঠিয়ে দিবেন। সংজ্ঞা লেখা এটা না? সংজ্ঞা লিখবেন কেন, ডিফাইন, আমি ডিফাইন আচ্ছা আচ্ছা, এসপিএসএস এ সব কিছু বুঝতে দিছি। পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক সো এখন আসি মিসিং ভ্যারিয়েবল নিয়ে। মিসিং ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস, আমরা যখন সার্ভে ডেটা করি, মিসিং ভ্যারিয়েবল যখন আসবে, যেই জায়গাটায় মিসিং ভেরিয়েবল আমরা যখনই অ্যানালাইসিস করি, আমরা এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে গেলেই, অ্যানালাইজ ডেসক্রিপটিভ, সেটা ফ্রিকোয়েন্সিতেই দিতে পারি, ধরেন জেন্ডার যদি দেই, ওকে দেই, এখানে দেখবেন অটোমেটিক কোনো মিসিং ভ্যারিয়েবল নাই। আপনার যেটা মিসিং থাকবে সেটা এখানে শো করে দিবে। এখন কথা হচ্ছে, এখনকার যুগে আমরা যখন ম্যাক্সিমাম ডেটা আমরা কিসে কালেক্ট করি, আমরা কালেক্ট করি হচ্ছে কি বলে এটাকে, গুগল ফর্মে। গুগল ফর্মে আমরা কি করি, সব কোশ্চেন ই করে দিই, অ্যান্সার করার জন্য দিয়ে দিই, ম্যান্ডেটরি অ্যান্সার করতে। সো আমাদের মিসিং ভ্যালু আর
কোনো কারণই আসে না, গেল একটা অপশন। 2 নাম্বার অপশন কি, আমরা যখন খাতা কলমে যখন মানে সরি কাগজে নেই, তখন হয়তো বা কেউ একটা দুইটা কোশ্চেনে স্কিপ করে, তখন কি করি আমরা যখন এক্সেল ফাইলে সেটা দিন শেষে তো আমরা ফাইলটা ইনপুট করি এক্সেলেই, এক্সেল শিটে যখন আমরা ইনপুট করি তখন তো দেখি কোনটা বাদ গেছে, তখন ওই জায়গাটাতে আমরা মার্ক করে রাখি। আপনি ওই তখন কি করবেন, ওই কোশ্চেনের যেই কোশ্চেনটা থাকবে ওই রেসপন্ডেন্টের কোশ্চেনটা বাদ দিয়ে দিবেন। কেন বাদ দিবেন আমি বলি, কারণ ওই মিসিং ভ্যালুর কারণে আপনার কোশ্চেনারি প্রপার ওয়েতে আসবে না। সো এইটা হচ্ছে তখন আর এসপিএসএস এ এখন ওই আগের মতন গিয়ে মিসিং ভ্যালু চেক করা গেছে না, কারণ আমরা যখন ডেটাটা ইনপুট করতেছি অটোমেটিকলি আমরা দেখে দেখি করতেছি, আর গুগল থেকে যখন নামাচ্ছি ডিরেক্ট নামাচ্ছি, সো আমাদের মিসিং ভ্যালুর কোনো চান্স থাকতেছে না। সো যখন আমি হিউম্যান এরর যখন করতে যাব তখন মিসিং ভ্যালু আসবে, সেক্ষেত্রে কি করতে হয়, মিসিং ভ্যালুর ক্ষেত্রে মিসিং ভ্যালুটা বাদ দিতে হয় ওই রেসপন্ডেন্ট, কারণ আপনি তো আপনার ভ্যালুটা জানেন না। এখন আপনি জানেন হ্যাঁ একটু চোরামি করি, আমি ওই 2টা ভ্যালু বসাই দিই আমার নিজের মতন, না এটা যদি আপনি করতে চান আপনি করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট ইথিক্যালি এটা রং। এখন আসি এই জিনিসটাকে কেন, আর এখন আসি কোশ্চেনারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইটা অলওয়েজ আপনি যদি 400 রেসপন্ডেন্ট নিয়ে কাজ করবেন, অলওয়েজ ট্রাই করবেন 20টা থেকে 25টা এক্সট্রা রেসপন্ডেন্ট কালেক্ট করার। এটা বলেন তো কেন, এক্সট্রা কালেক্ট করার কথা বললাম, একটু দেখি কারো কোনো আইডিয়া আছে কিনা। আমি বলবো হ্যাঁ হ্যাঁ ভাইয়া শিওর। ওকে, এক্সট্রা করে রাখা ভালো, বিকজ কখনো যদি কোনো রকমের ডিসইনভেস্টমেন্ট হয় তাহলে আমরা ওইখান থেকে দেখে আমরা জিনিসটাকে ঠিকঠাক করে ফেলতে পারবো। এটা একটা, যত বেশি কোশ্চিনের কালেকশন করে রাখা যায় তত ভালো অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি খুব শর্টে বললাম। হ্যাঁ হ্যাঁ আরো ভাইয়া, কিছু আরো কেউ কারো কোনো আইডিয়া ইনপুট দেন প্লিজ। যদি কোনো হুম কোশ্চিনারে কেউ মিসিং মিসিং অ্যান্সার থাকে। হুম হুম, গেল। আরো একটা জিনিস বলি, আমরা হচ্ছে এই যে ভ্যারিয়েবল গুলো ইউজ করি না, এগুলো হচ্ছে আপনারা স্টাডি লেভেলে যখন যাই আমরা ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করি, যখন আমরা বলি যে এই যে 4টা 5টা ভ্যারিয়েবল না, আমরা বলি ম্যাক্সিমাম 6-7টা ভ্যারিয়েবল রাখতে। অনেক সময় কি হয়, এই ভ্যারিয়েবলের যেই মানে আইটেমগুলা এগুলা অনেক সময় একটা একটা ভ্যারিয়েবল আইটেম বাদ দিয়ে আমাদের করতে হয়, যখন আমাদের কোশ্চেন যখন সার্ভেতে আমরা সেটা মিলাতে না পারি। তো এই কারণে আমরা এক্সট্রা রেখে দিতে হয়। এক্সট্রা করলে যেটা হয় যে আপনি যখন একটা জিনিস এক্সট্রা করবেন আপনার জন্য লাভবান, আপনি যখন কম করবেন আপনি বেশিতে যেতে পারবেন না, কিন্তু আপনি বেশি করলে আপনি কমে আসতে পারবেন। দ্যাটস দ্য থিং, অলওয়েজ করবেন এই জিনিসগুলোতে এসপিএসএস ক্লাসে শেখানোর জিনিস না, যে ভ্যারিয়েবল কেন হবে, এগুলো আমাদের রিসার্চ ম্যাথোলজি কোর্সে আমরা শিখাই। তো এই জিনিসটা সো, কিন্তু যেটা বললাম যে সার্ভে কালেকশনের ক্ষেত্রে হোয়াট এভার দ্য সার্ভে কালেকশন, আপনার যদি 50টা থাকে আপনি 60টা করবেন, যত বেশি ম্যাক্সিমাম আপনার মিনিমামের থেকে যতটা বেশি আপনি করতে পারেন আপনার জন্য ভালো হবে। এবং যত বেশি ডেটা ডেটা আপনি কালেক্ট করবেন আপনার রিসার্চের ভ্যালিডিটি বাড়বে, ডেটার ভ্যালিডিটি বাড়বে, তত রেজাল্টটা তত তত বেশি অ্যাকুরেসির দিকে যাবে। কারণ আপনার লার্জ নাম্বার অফ পপুলেশন যখন আপনি কালেক্ট থেকে নিতেছেন, তখন আপনার অটোমেটিকলি এটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা অটোমেটিকলি ভ্যালিড করতেছে আপনার রিসার্চটাকে। সো মিসিং ভ্যালুটা বললাম, মিসিং ভ্যালুটা এইখান থেকেই বাদ দিতে হবে আপনাকে। আর যেহেতু আমরা এখন ম্যাক্সিমাম সবাই ডেটা কালেক্ট করি হচ্ছে অনলাইনের মাধ্যমে, সো অনলাইনে মিসিং ভ্যালুর কোনো চান্স থাকে না। যারা হচ্ছে সার্ভে ডাটা ওই কাগজে কলমে নেবেন, তখন এক্সেলে যখন আপনি ইনপুট দিবেন যেটা বাদ দেখতেছেন যে এটা বাদ, সেটাকে মানে মিসিং হচ্ছে সেটা আপনি বাদ দিয়ে দিবেন। আর যদি চান যে না আপনি নিজে ইনপুট দেবেন সেটাও আপনি দিতে পারবেন, এটা তো আর আইসা কেউ চেক করবে না যে আপনি দিছেন না অন্য কেউ দিছেন। বাট নিজের কাছে ইথিক্যালি ঠিক থাকতে হলে সেটা আমি বলবো বাদ দিয়ে দেন। আপনি যদি না দৌড় আমি এই একটা দুটার জন্য কি ইথিক্যালি ঠিক থাকবো আপনি করতে পারেন, দ্যাটস ইট, দ্যাটস টোটালি আপ টু ইউ। জি, এইবার কারো কোনো কোশ্চেন আছে কিনা ওভারঅল সবকিছু নিয়ে বলেন। লাস্ট ক্লাস যেহেতু, আর আপনাদের যে অ্যাসেসমেন্টের যে জিনিসটা ছিল একটা ক্লাস, ওই ক্লাসটা অ্যাসেসমেন্ট হবে না, কারণ এওয়েল থেকে একটা জিনিস হচ্ছে যে বললো যে না অ্যাসেসমেন্টে অনেকেই হয়তো বা একটু প্রবলেম হবে, অ্যাসেসমেন্ট গেলে তাদের সময় দিতে পারবে না, এই করতে পারবে না, সো অ্যাসেসমেন্টের জায়গাটা বাদ দিয়ে দিছি। সো অ্যাসেসমেন্টের টোটালি বাদ, সো সেখানে আমরা যাচ্ছি যে অ্যাসাইনমেন্টটা দিলেই হয়ে যাবে। অ্যাসাইনমেন্টে যেহেতু 1 সপ্তাহ সময়, এত বড় কিছু না, 1 ঘন্টার সময় 1 ঘন্টা টাইম দিলে আপনি পেরে যাবেন। আপনার এখন আমি আপনাকে লাইফটা আরো ইজি করে দিই, আপনার লাইফ আরো ইজি করে দিই। আপনি যে যে ইন্টারপ্রিটেশন গুলো আছেন, আপনি চাইলে ইন্টারপ্রেট অল দ্য রেজাল্ট ইন এপিএ ফরম্যাট আপনি চাইলে কিসে করতে পারেন, আপনি রেজাল্ট গুলো বাইর করে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি ইন্টারপ্রেট করে পাঠান, আপনি আমাকে পাঠান। আমি তো জাস্ট দেখবো মেইন ফাইলগুলো, আপনি আমাকে মেইন ফাইলগুলো যে এই ফাইলগুলো পাঠাচ্ছেন কিনা এগুলো দেখলে তো আমি বুঝবো। সো
আপনার লাইফ আরো ইজি করে দিলাম, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আরো লাইফ ইজি করে দিলাম। যদি নিজে করেন তো আলহামদুলিল্লাহ, যদি ওই সময়টুকু না থাকে, রেজাল্টগুলো চ্যাট জিপিটির মাধ্যমে আপনি আমাকে পাঠান, কারণ এদিকে তো মার্কের কিছু নেই, কিন্তু আমি জাস্ট দেখবো আপনারা করতে পারছেন কিনা। মেইন জিনিসগুলো কিন্তু ফাইলই থাকবে, ওই ফাইল দেখলে আমি বুঝবো কার কতটুকু ডেডিকেশন কি হয়েছে না হয়েছে। সো আজিম সাহেব, একটা এক্সেল ফাইলের উপরেই তো সবগুলো করতে হবে 1 to 8? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটা এক্সেল ফাইলই তো, এই গট যে ইট। অ্যাসাইনমেন্ট ফাইল যেটা দেওয়া আছে, আমি দিয়েছিলাম লাস্ট ক্লাসের ইমেইলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কারো কোনো কোয়েরিজ থাকলে প্লিজ ওপেন, আপনাদের জন্য এখন পুরো ওপেন ফ্লোর। কারণ আমাদের লাস্ট ক্লাসে থাকে আমাদের ওভারঅল সবকিছু নিয়ে ডিসকাশন, এবং এওএল এর পক্ষ থেকে আপনাদের কাছে কিছু কোশ্চেন থাকবে, সেগুলো নিয়েও ডিসকাশন আছে। তো সেটা থাকবে, এবং বলে দিই আগামী 14 তারিখ হচ্ছে আমাদের রিসার্চ ম্যাথোলজি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। দেন তার 1 উইকের মধ্যে মেইন ক্লাস শুরু হয়ে যাবে। যারা যারা রিসার্চ ম্যাথোলজি নিয়ে ক্লাস করতে যাচ্ছেন, ইউ ক্যান জয়েন দেয়ার। এওএল এর সাথে আপনারা যোগাযোগ করলে জয়েন করতে পারবেন, এবং বাকিটা এওএল আপনাদের থেকে, এওএল এর অ্যাডমিন আপনাদের সাথে, আশিক ভাই আছে, আরো যারা আছে তারা সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করে দিবে। জি, আমি টোটাল, আপনাদের হ্যাঁ, স্মার্ট পিএলএস ক্লাস কখন শুরু হবে, নেক্সট মানে নেক্সট পেজ? এটা এওএল আপনাদেরকে জানাই দিবে ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। কারণ স্মার্ট পিএলএস এর জিনিসটা কি, বাংলাদেশে অনেকে মানে এটার প্রাইস শুনে কেউ কাজ করতে চায় না, বাট যারা করে, যাদের প্রয়োজন, এখন স্মার্ট পিএলএস সব জায়গায় ইম্পর্টেন্ট হয়ে গেছে। স্ট্রাকচারাল, এখন সবাই একটু স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং নিয়ে, আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার পিএইচডি যেই রিকোয়ারমেন্ট, যে স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের জন্য দিতে হবে, তো আমি কনসেপচুয়াল একটা পেপার দিছিলাম, সেটা রিজেক্টেড হলো। দেন আমি টোটালি সুইচ অন করছি কি জানেন, এসিএমই পেপার, মানে ইম্পেরিক্যাল স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ চলে গেছি, ইম্পেরিক্যাল ডেটা নিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ আজকে একটা মেল পেলাম যে ওরা ইনিশিয়াল স্টেজ স্ক্রিনিং আমারটা হয়ে গেছে, এখন উইদিন 1 মান্থ ওরা ফাইনাল এটা দিয়ে দিবে। সো আশা করি এটা হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে এখন সব জায়গায় আপনি পাবলিকেশনে চান, বা আপনি ভালো কোথাও যদি, এখন অনেকে আছে যারা আন্ডারগ্রাড বা মাস্টার্স করছেন, বাইরের দেশে যাবেন, আপনাদের পিএইচডি প্ল্যান থাকতে পারে, বা মাস্টার্স ফুল স্কলারশিপে প্ল্যান থাকতে পারে। তো সেইখানে কি অবশ্যই আপনাকে একটা ভালো জার্নালে একটা বা দুইটা যদি আপনি পেপার পাবলিশিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়বে, ডিমান্ড বেড়ে যাবে আপনার, আপনি স্কলারশিপের চান্সটা বেশি পাবেন। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এসপিএসএস হচ্ছে, হ্যাঁ আপনি ফিল্ড ওয়ার্ক করতেছেন, ডেটা মাইনিং, ডেটা অ্যানালাইসিস করতেছেন, ফাইন, বাট আপনি যখন পেপার নিয়ে কাজ করবেন, আপনার জন্য অবশ্যই অবশ্যই স্মার্ট পিএলএস এখনকার জুড়ে, যারা স্পেশালি বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে এবং সোশ্যাল সায়েন্সের যারা এই ইকুয়েশন মডেলিং নিয়ে কাজ করে, তাদের জন্য অবশ্যই স্মার্ট পিএলএস খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি এগ্রি। আর পাইথনেরও কোর্স শুরু করতেছে আমাদের ফজলুর ভাই, ইনশাল্লাহ সামনে আপনাদেরকে কাছে নোটিশ যাবে পাইথন নিয়ে, যে মানে পাইথন স্ট্যাটা, ভাই পাইথন আর কি কি জানি নিয়ে ক্লাস শুরু করবেন। সো ওই জিনিস, পাইথন এন্ড আর ফর রিসার্চ। আর আর ফর রিসার্চ। সো আমি ওইখানে স্টুডেন্ট থাকবো ভাই, আর অবশ্যই, কারণ আমার এই সম্পর্কে ধারণা নাই। সো আমি ওইখানে জয়েন করবো ইনশাল্লাহ। কারণ সবকিছু শিখে রাখা ভালো, কারণ আমি একটা জিনিস হচ্ছে, আমি ওটার এক্সপার্টিস হব না, কিন্তু ওটা নলেজ আমার থাকবে। যেমন এক্স এস কি বলে, স্মার্ট বিএলএস এর এক্সপার্টিস যেমন আমি, ওইরকম পাইথনের আমি শিখবো, বাট ওটার এক্সপার্টিস আমার পক্ষে হওয়া সম্ভব হবে না, সবার দ্বারা সবকিছু ক্যাপেবল হওয়া সম্ভব না। এই জিনিসটা সবাই মনে রাখবেন। বাট শেখার জন্য আপনার লার্নিং একটা, আপনি যখন আপনার সিভিতে বা আপনার প্রোফাইলে লিখবেন যে আপনি স্টেটার রিসার্চ ফর আর পারেন বা পাইথন পারেন, আপনাকে একটা ভ্যালিডি দিবে। তারপরে স্মার্ট পিএলএস শিখছেন, আপনাকে অবশ্যই ডেফিনেটলি সেখানে আপনাকে অ্যাডভান্টেজ দিবে ফ্রম আদার্স। তো এই জিনিসগুলো হচ্ছে শেখার জন্য, স্কিলস ডেভেলপমেন্ট এখনকার যুগে স্কিলস খুব ইম্পর্টেন্ট। এবার আবার আসি, এআই এর সাথে স্কিলের একটা কন্ট্রাডিক্টরি আছে। এআই কি সবাই বলে এআই মার্কেট দখল করবে, এআই অ্যাকচুয়ালি আপনার হিউম্যান যা বুঝে এআই কিন্তু সেটা বুঝবে না। হ্যাঁ এআই অনেক কিছু দিবে, কিন্তু হিউম্যান যে অ্যানালাইসিস, যে জিনিসগুলো করবে, এআই সবকিছু অ্যাকুরেটলি করতে পারবে না। এআই আপনাকে পাথ দেখাবে, বাট আলটিমেটলি ডিসিশন আপনার, আলটিমেটলি অ্যানালাইসিস আপনার, আলটিমেটলি সবকিছু আপনার করতে হবে। সো ওই যে আমরা এখন মানে অনেকেই দেখছি, আমি একটা জিনিস শেয়ার করি রিসেন্টলি হচ্ছে, আমার যেহেতু আমি রিসার্চ নিয়ে কাজ করি, আমার কাছে কয়েকটা পেপার আসছে, পেপার বলতে হচ্ছে টার্ম পেপার, সেগুলো হচ্ছে মানে তাদের ওভারঅল অনার্স লেভেলের টার্ম পেপার। সো আমি যখন তাদের রাইটিং অবস্থা দেখলাম, আমি জাস্ট দেখে আমি হতাশ। তারা একটা মানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের, তাদের কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেই
তারা ফোর্থ ইয়ার শেষ করে ফেলছে, তাদের কোনো আইডিয়া নাই। সো আমরা বুঝেন নি কেন আমরা রিসার্চের প্রতি এত গুরুত্ব দিই, যে তাদের কোনো আইডিয়া নাই যে তারা কি পর্যায়ে গেছে। এবং আহ, খুবই দুঃখের সাথে বলতে হয়, তাদের যেই ফ্যাকাল্টি তারা ছিল টিচার, তারা এক একজন পিএইচডি হোল্ডার, বাট তারা অনেক এইজ, তারা এখন আর নতুনদের সাথে কোপ আপ করে উঠতে পারতেছে না। তারা ওই জিনিসগুলো কি তারা দিয়ে দিছে, ভেরিফাই করতেছে। তো আমার কাছে জিনিসটা দেখে মানে আমরা এত কষ্ট করে একটা জিনিস শিখি, একটা পেপার রেডি করা যে কি পরিমাণ টাফ, যারা করেন মাস্টার্স হোক, এমফিল হোক, পিএইচডি হোক, সবকিছুতেই। কিন্তু আমাদের যখন ওইভাবে মূল্যায়ন করা না হয়, আমরা তো খুব মানে কষ্ট লাগে জিনিসগুলো। এই যে ক্লাসের ফার্স্টে যখন দেখছেন আমি ডিসকাশনগুলো করতেছিলাম, সো আপনার এফোর্ট দিতে হবে। আপনি যখন একটা জিনিস প্রপারলি দিবেন, এইটার ফিডব্যাক আপনি এখন পাবেন না। আপনি যদি বাইরে স্টাডি করতে যান, আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে গ্রোথ করতে যান, এই জিনিসগুলো আপনার লাগবে। কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, এই জিনিসগুলো আমাদের, আমি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, পাবলিক ইউনিভার্সিটির 80% মানুষ জানে না কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়। অ্যাগ্রি, 80% তো অনেক বেশি বলছে, আরো বেশি, মানে পারে না তারা। আই এগ্রি। এবং আমি এটাও খবর পাইছি, আমি যে পেপারগুলো পাইছি এগুলা সামহাউ তারা জানে না যে এগুলোর সাথে আমি ইনভলভ ছিলাম। তাদের রাইট আপে তারা রাইট আপ গুলা করাইছে কিভাবে, লাস্টে গিয়ে আমারই এক ছোট ভাই, ও আবার রিসার্চ লেখে, ও আমার সাথে ডিসকাস করে, ওকে আমি গাইডেন্স দিছি, ওদের রিসার্চ পেপার সব লিখে দিছে ফাইনাল যখন কপিটা আসছে। তো আমি তখনই বুঝছি যে এরা কি করে, টাকা দিয়ে রিসার্চ পেপার লেখাচ্ছে জাস্ট ফর গেটিং মার্কস। বাট আমাদের যদি ইউনিভার্সিটি থেকে ওই রকম গাইডেন্স থাকতো যে কিভাবে রিসার্চ পেপার করতে হয়, ওয়ার্কশপ করতো, এগুলা কিছুই করে না। তারা নিজেদের পকেট ভারী করে এত বড় ফান্ডিংস পাও, তারা কিছুই করতেছে না। তা আমরা আগাবো কোথায়? আমাদের তো ব্যাকগ্রাউন্ড, অনার্স লেভেল তো ব্যাকগ্রাউন্ডে রিসার্চ নাই, ভাইয়া আমি করতেছে। একটা আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হ্যাঁ, পাবলিক শিওর। ইউনিভার্সিটি থেকে পড়ছি। তো হুম, আমাদের যখন রিসার্চ মেথোডোলজি ক্লাস হয়, তখন আমার হুম। মনে আছে আমাদেরকে শুধু ডেফিনিশন পড়াইতো, রিসার্চ মেথোডোলজি কি, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস কি, কোয়ালিটিভ, মানে শুধু ডেফিনেশন পড়তাম, মুখস্থ করতাম আর খাতায় লিখতাম। কোনো প্র্যাকটিক্যাল নলেজ বা কোনো কিছুই, যে এসপিএসএস খোলা বা কোনো প্র্যাকটিক্যাল নলেজ আমাদেরকে দেয় নাই। তো এখন যখন আমরা মানে ফিল্ডে কাজ করতে আসছি, এখন তো আমরা পারবো না, কারণ আমরা তো কিছু শিখে আসিনি। এখন এই যে এই আপনার যে কোর্সগুলো করতেছি, এখন এখন শিখতেছি সেই অনার্স লেভেলের কোর্স। যেটা শিখার কথা, যেটা আপনাদের ইউনিভার্সিটি লেভেলে শিখার কথা, সেই জিনিসটা আপনারা এখন কেন শিখতেছেন? এবার এই জিনিসটাই দেখেন, একটা জিনিস, আমাদের এডুকেশন সিস্টেমের কোথায় গিয়ে আমরা ঠেকে গেছি। এবং বাংলাদেশে একটা খুব পপুলার বই আছে কোঠারির, রিসার্চ ম্যাথোলজিতে। ওইটাই সবাই মানে সব এই জন্যই তো ভাইয়া আমি আপনার রিডিং ওই যে পড়ায়, রাইট, আমার বই তো রিডিং পড়ায়। রাইট আপ করে দিছি, ক্রসওয়েল, অনেকেই পড়ছে। ম্যাক্সওয়েল, তারপর রিচার্ড হার্ভার্স, এগুলো বইয়ের, রিচার্ড এবং রিচার্ড পেনসন, পেনিটিংসেন্স, এদের বই, রিসার্চের বই মানে বাংলাদেশে এখনো ইন্ট্রোডিউসই করা হয়নি। ওকে, ভাইয়া আমি ওই যে একটু এই খালি কয়েকটা, অ্যাড আমি বলি করবো আমি নাজিম ছয় সাহেব। আট হ্যাঁ, হ্যাঁ, জি, প্লিজ। আপনি বলছিলেন যে কথাটা, এবং আপনি অনেক পাবলিক ইউনিভার্সিটির টিচারকে, ইভেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য ঢাকা ইউনিভার্সিটি or Russian University, something like that, if you try to ask them the difference between the review paper, the meta-analysis, the systematic literature, and an empirical paper, what is the difference between all these things? Cannot able to answer. Okay, এই তো empirical তাদের অবস্থা paper এরকম। এবং review paper এর মধ্যে ডিফারেন্সটা কি? কনসেপচুয়াল পেপারের মধ্যে ডিফারেন্স কি? এখন খুবই জনপ্রিয় হচ্ছে মেটা অ্যানালাইসিস, সিস্টেমেটিক লিটারেচার। হাউ ইউ কন্ডাক্ট এন্ড সিস্টেমেটিক লিটারেচার রিভিউ? সেটা Nobody can able to answer. Okay. কোনো অ্যান্সারই দিবে না ভাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে একটা কোনো জার্নাল নাই, ভালো জার্নাল। কারণ এখন আমাদের চিন্তা করতে হবে ভাইয়া, বাংলাদেশ একটা এখনো লোয়ার ইনকাম কান্ট্রি। এখন আমাদের একটা জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে স্কোপাস ইন্ডেক্স জার্নালে Q1 Q2 তে 2 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করা পসিবল না। কিন্তু দেখেন বাইরের কান্ট্রিতে কিন্তু এরকম অসংখ্য স্কোপাস ইন্ডেক্স জার্নাল তারা এন্ট্রি নিছে লো কস্টে। Right. আর আমাদের দেশে সেরকম কোনো অপশনই নেই। আমাদের পাবলিকেশন কই যাবে? আমার গত আমার ইচ্ছা সপ্তাহে, আছে, আমার ফিউচার প্ল্যান আছে, আমি কোনো না কোনো ভাবে একটা আমি করবো ইনশাল্লাহ। যারা আমার ওই যে কমিউনিটি ক্রিয়েট করে হলে আমি বাংলাদেশে এই জিনিসটা ল্যাকিংসটা দূর করতে হবে, পোলাপানরা আগ্রহ করতে হবে। এখন নিজের এখন ভাইয়া একটা জিনিস হচ্ছে যে আপনি এত টাকা খরচ করেন না, একটা মিনিমাল এই যে নিয়ে আসেন, একটা সাধারণ একটা ওই যে কথা আছে না যে কৃষকের ছেলেও ভালো রিসার্চ পারে কিন্তু পাবলিকেশনের কস্টিংটা সে এফোর্ড করতে পারে না। করতে পারে না। এই জিনিসটা বাংলাদেশে দূর করতে হবে। এই জন্য আসলে যারা ওই লেভেলটাতে বসে আছে তারা এগুলো নিয়ে থিঙ্কই করে না। না,
এই যেসব ইউনিভার্সিটির নাম বললাম, পাবলিক হোক প্রাইভেট হোক, কেউ এইসব নিয়ে থিঙ্ক করে না। প্রাইভেটে হয়তো বা 2-4 জন, সেলিম ভাই একটা মনে হয় মাঝখানে খুলছিল, পরে অফ করে দিছে। উনি একটা বাংলাদেশে বেস স্কুল ওপেন করছিল, অফ করে দিছে। আমি বুঝলাম না কি কি কারণে সার্টেনলি অফ করে দিছে, বা রেসপন্স পায় না, ওইভাবে মার্কেটিংও করে নাই। বাট আমাদের টার্গেট করতে হবে, বাংলাদেশে আগায় নিতে হলে টার্গেট করতে হবে। এই যে এই রাইট। জিনিসগুলো ডিসকাশন একটা কারণেই হচ্ছে যে এইখানে আমাদের মাঝে অনেকেই আছেন যারা পাবলিকেশন এবং মেডিকেল জার্নাল যা পাবলিশ করতে হয় তাদের কথা, অনেক কস্টিং করে মেডিকেল, এই জিনিসগুলো তো বাংলাদেশে করতে হবে, একটু একটা রেঞ্জে নিয়ে এসে করা আজিম উচিত সাহেব, তো। আপনার সাথে আমি একটু অ্যাড করে দিই একটু। আমার নিজস্ব 2টা গ্রুপ আছে যারা পাবলিকেশন করতে চায় উইলিংলি, ইফ সামবডি জাস্ট ট্রাই টু ব্রিং এন টপিকস, যে কি টপিকসে করতে চাই, ইম্পেরিক্যাল করতে চাই অথবা কনসেপচুয়াল করতে চাই কিনা। ওকে, আমি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তাদেরকে গাইড দিই এবং পাবলিকেশনের জন্য হেল্প করি। যে ওপেন অ্যাক্সেস যে জার্নালগুলা। জার্নালগুলো আছে, যদি আমার কাছে ভালো হয়, কারণ আমি আরো 2টা জার্নালের এডিটর এখন। ওকে, হ্যাঁ এবং ইউকে বেসড। সো ওইটা আমি বুঝতে পারি। ক্লিয়ার? সো যদি কারো ইন্টারেস্টেড থাকে হ্যাঁ রিয়েলি, হ্যাঁ, যদি অবশ্যই। সোশ্যাল সায়েন্স, আমি টকিং অ্যাবাউট দ্য সোশ্যাল সায়েন্সের কেউ যদি থেকে থাকে, এবং এটা এওএল এর মাধ্যমে হয়তো বা করা যেতে পারে, অ্যাপ্রোচ করা যেতে পারে। আমি কমপ্লিট গাইডলাইন করি, একদম রাইটিং থেকে শুরু করে একদম ফিনিশিং, মানে একদম অ্যাবস্ট্রাক্ট টু রেফারেন্সিং পর্যন্ত। ওকে, সো এটা নিয়ে হয়তো বা সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। জাস্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ। করে রাখলাম সবাইকে, কারো যদি ইন্টারেস্ট থাকে ডেফিনেটলি প্লিজ জয়েন উইথ আস। ওকে, সো এই কারণে এই ইন্টারেস্ট জিনিসগুলো আপনার, ইন্টারেস্ট আছে, আমরা কিভাবে মানে এটার কন্টাক্ট করব বা কিভাবে সেই আই হোপ আমি এওএল কে ইনভাইট করব যে পাবলিকেশন নিয়ে যারা ইন্টারেস্ট আছে, একটা ওপেন ডিসকাশন সেশন সামনে, যাতে উইদিন অ্যান উইক। আমার ভয়েস খুব একটা ভালো না, হোপফুলি না নেক্সট হ্যাঁ ভাইয়া, উইদিন এক উইক না, একটু সময় নেন, কারণ আপনি আগে প্রপার ওয়েতে সুস্থ হন, তারপরে, কারণ এওএল এর এটা অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে। এটা ফ্রি। তারা আমি বলছে চাই যে, যে রাইট, এটা যাতে ফ্রি হয়, সবাই যাতে এওএল এর যত মানে পার্টিসিপেন্ট থাকে তারা যাতে উইনিংলি আসে, এবং আমি ওই ওয়ার্কশপে 1 ঘন্টার থেকে 2 ঘন্টার একটা ওয়ার্কশপ নেবো। আমি দেখাবো যে আসলে পাবলিকেশন গুলা কিভাবে করতে হয়, কি ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগে, কি ধরনের ইনফরমেশন নিতে হয়, এবং এটার আসলে স্ট্রাকচারটা কি। ওকে, এটা হোপফুলি ইনশাল্লাহ আমি এটা আমার নিজের উদ্যোগে ইনশাল্লাহ আমি করবো। এওএল থাকলে ইনশাল্লাহ। আরো ভালো হবে। হ্যাঁ, এরকম এরকম অ্যারেঞ্জমেন্ট গুলো অফলাইনে হলে মনে হয় ভালো হয়। এখন ম্যাম একটা জিনিস বলি, অফলাইনের যে বিষয়টা, অফলাইন এখন কোভিড এর পর থেকে ম্যাক্সিমাম যে ট্রেনিং গুলো আমরা মানে সবাই যে এইসব সেক্টর সবাই অনলাইনে চলে গেছে, কারণ ওই রকম ফ্যাসিলিটেট এখন ওই রকম ভাবে অফলাইনে যেটা পসিবল হয় না। এবং আমি চাইলেই অফলাইনে পারবো না। পারবো না, স্যার স্যার থাকে মালয়েশিয়াতে ভাইয়া, ফজলুর ভাইয়া মালয়েশিয়াতে থাকে। সো তার পক্ষেও পসিবল হবে না। সো এই জিনিসগুলো একটু আমাদের বুঝে শুনেই করতে হয়, যার জন্য হচ্ছে যে অফলাইনে, কারণ একটা জিনিস কি, অফলাইন জিনিসটা আমিও প্রেফার করি, কারণ অফলাইনে অনেক বেশি আরো ইন্টারেক্টিভ জিনিসগুলো হয়, কিন্তু আমাদের ওই সেট আপ নাই, আমাদের কাছে ওই কি বলে ওই অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আপনি অনলাইনে, আমরা যে জিনিসটা হচ্ছে অনলাইনে হলে হয়তো একটু প্রাইস রিডিউস করে আমরা করতে পারি, কিন্তু অফলাইনে আমাদের সেই প্রাইসিংটা যাবে না। আর আমাদের বাংলাদেশের মানুষের মাঝে একটা খুবই বাজে অভ্যাস, বেশি টাকা দিয়ে কোনো কিছু কেউ শিখতে চায় না। খুবই রেয়ার কেস, 90% অফ পিপল এটা করতে চায় না। এটা ঠিক, রাইট, এটা ঠিক। রাইট। তো দ্যাটস দ্য থিং। তো কারণ আমরা এইসব, আমরাও চাচ্ছি হ্যাঁ, এইসব মানে আমি স্ট্যাটিস্টিক্যাল আজিম ক্লাস সাহেব গুলো, আপনাকে একটু বলবো, আমার হ্যাঁ এই আপনার স্মার্ট এসপিএসএস, এই আমার এটা নিয়ে কিন্তু আমার 8টা মানে কোর্স করা হলো, ঠিক আছে। মানে আই নো হাউ টু মানে ডু অল দিস থিংস, বাট আমি মোর ফোকাস অন স্মার্ট পিএলএস। যেমন স্মার্ট পিএলএস আমার, যদি আপনার এটা করা আই ওয়ান্ট টু সি ইট, হাউ ইউ কন্ডাক্ট দ্য থিংস ইন ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ এটা আমার খুব হচ্ছে শুকিয়ে হবে শুরু হবে। 12 নম্বর মানে সেশন হবে। ওকে, বাট আই কিপ মাইসেলফ টু এঙ্গেজিং থিংস। ওকে, যাতে আমি একটা বা 2টা কি নতুন জিনিস শিখতে পারলাম, সেটা আমার জন্য এই আমার স্মার্ট কিছু পিএলএস এর আমিও আমিও স্মার্ট পিএলএস এর কোর্স মানে বাইরের যারা মানে অ্যাডভান্স লেভেলে যারা তাদের থেকে শিখে শিখেই আমি আপনি আলহামদুলিল্লাহ। প্রফ রামায়ের নাম শুনছেন হয়তোবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামায় রামায়। প্রফ রামায়ের সাথে আমার 3টা পাবলিকেশন হয়েছে। ওকে, প্রফ রামায়ের যতগুলো ওনার ওনার স্মার্ট পিএলএস এর ওয়ার্কশপ গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর। 350, 400 এরকম প্রাইসিং থাকে 2 দিন লং। আমি এরকম 3টা ওয়ার্কশপ করছি ওনার, এবং ওনার সাথে উনি টেইলার্সে আছেন, এবং ওনার সাথে আমার রীতিমতো যোগাযোগ হয়, কথা হয়, এবং ওনার সামনে আমি ওনাকে ইনভাইট করছি। একটা মানে 30 মিনিটে যদি একটা আলোচনা হয়, ঠিক আছে, করা যায় হুম, কি মেইলের মাধ্যমে, উনি আমাকে পজিটিভ ভাইব দিয়েছেন। হোপফুলি ইনশাল্লাহ ইনশাল্লাহ I try my best. Let's see. ইনশাল্লাহ ইনশাল্লাহ, Okay. হ্যাঁ। Okay. Thank you. জি, আর কারো কোনো কোয়ারিজ আছে এসপিএসএস নিয়ে, প্লিজ ভাইয়া বলেন। 3 নাম্বার আর 4 নাম্বারটাকে একটুখানি রিপিট করা যাবে? স্কিউনেস কার্টেসিস আর হচ্ছে আপনার এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসটা।
মানে কি রিপিট করবো একটু বলেন ম্যাম। ভাইয়া আপনি যদি একটু মানে প্রসেসটা দেখাতেন আরেকবার একটু। ওকে, আমি জাস্ট ট্রান্সফর্ম করতেছি একটা ভ্যারিয়েবলকেই। ভ্যারিয়েবল ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল মিন। আচ্ছা থাক, এটা আমি এভাবে না দেখাই। স্কিউনেস করতে হলে আমাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। ডেসক্রিপটিভস ধরেন আমি যে এইটার ওই যে পিএসপি, যেহেতু আমি ওটা একসাথে দেখাই, এটা আমি আলাদা আলাদা প্রত্যেকটা একটাই দেখাচ্ছি। অপশনে যাবেন, এইখানে গিয়ে মিন মিডিয়ান নুন থাকবে, এখানে যে জাস্ট স্কিউনেস কার্টেসিস দেওয়া থাকবে, কন্টিনিউ দিবেন, ওকে দিবেন, চলে আসবে স্কিউনেস কার্টেসিস। কিন্তু এটা তো ওভারঅল করছি, কিন্তু এখানে আপনাকে মিন করে প্রত্যেকটা একসাথে দেখাইতে হবে। এখন মিন কিভাবে করতে হয় সেটা শিখে গেছেন। জি জি জি। জি, এটা গেল স্কিউনেস কার্টিসেস। আর হচ্ছে ইএফএ করতে হবে আমাকে। ভাইয়া এর মানে কি হচ্ছে মেন ভ্যালুটা নিয়ে তারপর করব? মানে এখানে তো হ্যাঁ 5টা হ্যাঁ করছেন আপনি হ্যাঁ একসাথে, হ্যাঁ, প্রত্যেকটা মিন করে ক্লাসগুলো ফলো আলাদা করে করবেন করে। কাইন্ডলি। জি কোনো জি কিছু আটকে গেলে হ্যাঁ ক্লাস ফলো করবেন। আর জি। এইখানে গিয়ে হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস করব হচ্ছে। এক সেকেন্ড। স্কেল নিব, ডেসক্রিপটিভস এই যে এইটা দিব, কন্টিনিউ। এক্সট্রাকশন দিব হচ্ছে এই যে প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং, কন্টিনিউ। আর এখানে যে অপশনে যাব, এটা সর্টেড বাই সাইজ, এটা হচ্ছে 0.5 করে দিব, কন্টিনিউ দিব। এই যে চলে আসছে কেওম। 0.6 এর উপর থাকতে হবে আর 0.05 এর উপরে। That's it. আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরেকটা যেটা বলছিলেন, আমরা যখন মানে রিটেন ফর্মের মাধ্যমে যখন হচ্ছে মানে প্রিন্টেড ফর্মের মাধ্যমে যখন রেসপন্স গুলো কালেক্ট করি, তখন হুম যদি কেউ কোনো একটা কোশ্চেন আনসার না করে এবং তখন যদি হুম আমরা ওই আউটপুট যেটা পাচ্ছি সেটা যখন আমরা এক্সেলে ইনপুট দিব, তখন হুম, যেটা আনসার করে না ওটা বাদ দিয়ে দিতে বললেন। হ্যাঁ, মানে ভাইয়া বাদ দিয়ে মানে হচ্ছে কি ওই যেমন পুরো এক্সেলে তো। রেসপন্সটাই ওনার 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 ওই ধরেন মিস্টার জেড এর রেসপন্স বাদ। আচ্ছা মানে উনারটা আর আনবোই না, মানে না ওই আনবেন ফর্মটাই না, আর কাউন্ট করবো না। না। আর আচ্ছা যদি আচ্ছা চান ঠিক। যে 2-3টা কোশ্চেন, এখন আপনি চান যে আপনি যদি ইথিক্যালি আপনি যদি চান না আমি এটা কারেক্ট করে আমি ওই দুইটা আমার মতন করে বসাই দিলাম, 1-3 বাই যা বসাই দিলাম, ওটাও করতে পারেন। বাট ইথিক্যাল জিনিসটাতে সেখানে আপনার কনসিডারেশনের একটা ব্যাপার থাকবে। আচ্ছা জি এখন বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। জি জি, আর কারো কোনো কোয়ারিজ না থাকলে আমি আশিক ভাইয়ের কাছে হ্যাঁ ভাইয়া ফ্লোরটা। আছে, হ্যাঁ কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস যেটা করিয়েছিলেন ক্যামো হুম বাটলার্স, হুম, সেটা আমার আমার এসপিএসএস এ এটা আসতেছে না, ক্যামো বাটলার্স অপশনটা নাই। কয়েকজনেরই ছিল না যখন ক্লাস আপনার 27 জি স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। জি ভাই একটু সময় দেন, আপনি হ্যাঁ কথা কন্টিনিউ করেন, আমি হ্যাঁ প্লিজ। আচ্ছা আশিক ভাই, আপনি আপনার কাছে ফ্লোর দিলাম, ওটা আমি ম্যামেরটা দেখতেছি, আপনি একটু হ্যান্ডেল করে এখন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি, আমাকে শোনা যাচ্ছে? হুম হুম ভাই, শোনা যাচ্ছে প্রপারলি। আমি আশিক মাহমুদ, শুরু থেকে আপনাদের সাথে রয়েছি আওয়াল থেকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক আজকে আমাদের ধন্যবাদ আশিক সাহেব।
আজকে আমাদের এসপিএসএস ব্যাচ 3 কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য সম্ভব হয়েছে স্যারের মূল্যবান দিক নির্দেশনা এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। স্যার অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের জন্য তার মূল্যবান সময় এবং দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য এওএল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থ্যাংক ইউ। প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে আপনারা সময় দিয়েছেন নিজেকে আপডেট রাখার জন্য। সেজন্য একাডেমি অফ ওপেন লার্নিং এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমরা আমাদের শেষ যে সেশনটা থাকে সেখানে আমরা সবার অভিজ্ঞতা জানতে চাই যে আপনারা যে আহ, যে আহ, আগ্রহ নিয়ে এই কোর্সে স্যার জয়েন একটা করেন। কথা বলতে চাইছিলাম, তো জি নামাজে ছিলাম। জি প্লিজ জি স্যার, বলেন। আমি শরীফ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার ওই যে যদি কোনো একটু সমস্যায় পড়ি কোনো অ্যানালাইসিসে, হুম তাহলে কি আপনাদের সহায়তা পাবো আপনি কিনা, আপনি কোনো হেল্প? আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, এটা আমি ফার্স্ট ক্লাস থেকে সবাইকে বলে আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক জি আছে, ওকে, সমস্যা নেই। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আজকে শেষের দিকে। সাধারণত আমরা আমাদের যে শেষ সেশন থাকে সেখানে হচ্ছে আমরা সবার অভিজ্ঞতাটা জানতে চাই, কারণ আপনারা তো অবশ্যই একটা প্রত্যাশা নিয়ে আমাদের এখানে এসেছেন আমাদের প্ল্যাটফর্মে। বা এখানে কি আপনাদের কোর্সটা কি কোনো উপকার হয়েছে কিনা, বা আপনাদের পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে আমাদের নিজেদেরকে আপডেট করার জন্য, বা কোর্সটি আপনাদের কেমন লাগলো, সবাই কাইন্ডলি যদি একজন একজন করে বলতেন। আমি বলবো। জি ম্যাম বলুন। জি, হ্যাঁ, একটু লেন্দি হতে পারে, 2 মিনিট বেশি হতে পারে। সেটা হচ্ছে সমস্যা নেই। যে আমার অফিসিয়াল কারণে আমি মানে স্টুডেন্ট কাল থেকে যদিও আমি রিসার্চের সাথে যুক্ত, মানে ঐচ্ছিক না, ঘটনাচক্রে, এবং অফিসিয়াল কারণে আমাকে বেশ কয়েকটা রিসার্চের সাথে যুক্ত হতে হয়েছে আর কি। হ্যাঁ, এবং আমাদের ডোনারের সাথে আমি একটা পিএইচডি প্রোগ্রাম, যেখানে আমরা প্রায় 54,000 স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করেছিলাম, এরকম বড় একটা রিসার্চের কাজ। তো এটা বেশ একটা ভালো রিকগনিশন পায়। তো কাজ করতে যে আমার এসপিএসএস জানার জন্য অনেক এসপিএসএস শিখার অনেক আগ্রহ হয়। তো আমি আমার আশেপাশে যারা এরকম ডাটা নিয়ে কাজ করে তাদেরকে কয়েকবার মানে হালকা ভাবে জিজ্ঞেস করেছে যে আমি এসপিএসএস শিখতে চাই, বাট আপনি কি আমাকে হেল্প করবেন? সরি টু সে দ্যাট সবাই বলতেছে তাদের কাছে এসপিএসএস এর আপডেট ভার্সন আছে, এই সে অনেক কিছু বলে টলে, বাট শিখানোর আগ্রহ আমাকে এই পর্যন্ত কেউ দেখায়নি। তো মনের মধ্যে আসলে একটা জেদ চেপে গেছিল যে এনি হাউ আমি আসলে এটা শিখবো এনি হাউ। হ্যাঁ, আর যেহেতু আমি মনিটরিং এর সাথে যুক্ত গত 11 বছর যাবত, তা আমাকেও মাঝে মাঝে ডাটা নিয়ে কাজ করতে হয়, আর এখানে কক্সবাজারে তো আরো বেশি ডাটা ম্যানেজ করতে হয় রেগুলার আমাদেরকে। এখন মানে হঠাৎ করেই আমি এই অ্যাডভার্টাইজটা দেখি, একাডেমি অফ ওপেন লার্নিং অ্যাডভার্টাইজ। তো ফেসবুকে আসলে অনলাইনে কিন্তু কোনো সার্ভিসকে 100% ট্রাস্ট করা যায় না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, অনলাইন শপিং বলি বা কোনো ট্রেনিং বলি, যেটা মানে ওটা হালকার উপর ঝাপসা একটা কিছু দিয়ে তারা বুঝিয়ে দেয় আর কি। বাট মানে ফ্রম দ্য বিগিনিং আমি সারপ্রাইজড যে মানে স্যার যেভাবে আন্তরিকতার সাথে, এটা স্যারকে খুশি করার জন্য বলি নাই, আসলে আমার ধারণাটা পুরোটাই ভুল হয়ে গেছে। স্যার যেভাবে আন্তরিকতার সাথে আমাদের কোর্স গুলো শিখাচ্ছে এবং উনি যেভাবে চাপছে যে আমরা শিখি, হ্যাঁ, এই জিনিসটা আর কি আসলে আমাকে অনেক মানে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে যে একজন ইনস্ট্রাক্টর যেভাবে, বা ট্রেনার বলি, ইনস্ট্রাক্টর বলি বা ফ্যাসিলিটেটর বলি, ওনারা যেভাবে মানে যে এত আন্তরিকতার সাথে শিখাচ্ছে, মানে উনি নিজের পিএইচডি প্রেশার আমি দেখেছি। মানে একটা পিএইচডি করতে গেলে 5 বছর, মানে শেষের দিকে তো পুরো পাগল করে অবস্থা হতে হয়। হ্যাঁ, তারপরে উনি ক্লাস করাচ্ছেন, এই ব্যাপারটা আসলে বিশাল ব্যাপার। এবং আমি আসলে রিয়েলি হ্যাপি যে ফাইনালি আমি এসপিএস শিখতে পেরেছি। যাক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আমি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্লিজ। যে আহ, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। তো আমার নাম সুইচিমো মার্মা। আমি আসলে সিভিল সার্ভিসে আছি। জি তো এসপিএসএস এর সাথে আমার পরিচয় মূলত 10 বছর আগে, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আহ, আহ, খুব সম্ভবত অনার্স 4th বছর বা মাস্টার্সের প্রথম দিকে এক স্যার এসপিএস এর সম্পর্কে মানে আইডিয়া দিয়েছিলেন আর কি, কিন্তু তখন ওইভাবে করা হয়নি, মানে শেখা হয়নি যে কিভাবে কি করতে হয় ইন ডিটেলস। তো এর মধ্যে সার্ভিসে জয়েন করি। তো আহ, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে হয়।
অনেক সময় দেখা যায় যে ডাটা নিয়ে কাজ করা হতে পারে। তো সেই দিক থেকে মানে এসপিএসএস এই কোর্সে ভর্তি হওয়া, সেই পাশাপাশি আপনার আহ, বাইরে পড়তে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো সেখানে পড়তে গেলে তো তো রিসার্চ মনোগ্রাম বা থিসিস করতে গেলে এই বিষয়গুলো লাগবে। এবং পাশাপাশি যে আহ, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিলাম ওই স্যার এখন পোস্ট ডক করছেন। তো স্যারের সাথে সব সময় আমার যোগাযোগ থাকে এবং স্যার চেষ্টা করেন যে আহ, স্যারের পার্সোনাল কিছু রিসার্চ কাজ বা একাডেমিক কাজে আমার অনেক সময় সহযোগিতা নেয়। তো সেজন্য মনে হয়েছে যে এই জিনিসগুলো শিখে রাখলে ভবিষ্যতে আমার নিজেরও কাজে লাগবে এবং যখন প্রয়োজন হয় আমার অফিসিয়াল কাজেও ব্যবহার করতে পারবো। তো যেটা আমার অবজারভেশন প্রথম দিক থেকে, তো চমৎকার ক্লাস নিয়েছেন স্যার। যদিও বা আমার এই যে মানে 4টা ক্লাস মিস গেছে, আমি গত ক্লাসেও বলেছি। তা জি জি আহ, হয়তো অনেকে জানেন সিভিল সার্ভিসে বিশেষ করে অ্যাডমিনে যারা কাজ করে তাদেরকে মানে কি বলবো মানে বলা হয়ে থাকে আর কি 24 আওয়ার্স ডিউটির মধ্যে থাকতে হয়, যে কোনো সময় প্রস্তুত থাকতে হয়। তো তারপর আমি চেষ্টা করেছি আহ, যেগুলো ক্লাস মিস গেছে সেগুলো রেকর্ডেড ক্লাস থেকে ভিডিও থেকে সেগুলো কভার করার চেষ্টা করেছি। তো সবশেষে একাডেমি অফ ওপেন লার্নিং কর্তৃপক্ষ এবং যিনি ইনস্ট্রাক্টর ছিলেন স্যার, তো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক তো ইউ সবচেয়ে বড় কথা আমি তো যেহেতু সব সময় ডাটা নিয়ে কাজ করার সুযোগ নাই আমার, তো আমার মানে আমি যতদূর মনে করি যে যে রিসোর্স গুলো দিয়েছেন আপনি এখানে, যে আহ, ইয়েগুলো দিয়েছেন, ফাইলগুলো দিয়েছেন, সেগুলোর উপরে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো ধরে রাখার জি জন্য। জি তো সবাইকে ধন্যবাদ এবং যেখানে যারা পার্টিসিপেন্টস ছিলেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং আহ, সাফল্য কামনা করি। ধন্যবাদ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলতে যাচ্ছিলাম অল্প করে। জি জি হ্যাঁ, আমি যেটা অবাক হয়েছি যে যেইভাবে আসলে নাজিম সাহেব এবং এওএল মানে যৌথভাবে এই সেশন গুলা কন্ডাক্ট করেছেন, এতে অনেক জিনিস আমি আমি যেমন আমার টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স ইন রিসার্চ অলমোস্ট 12 ইয়ার্স টিচিং অ্যান্ড রিসার্চ। তো আমি জানি যে আমি বুঝতে পারছি যে ওনার এই সেশন কন্ডাক্ট করার ফলে কতটুকু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আবার নতুন ভাবে জানতে পারলাম, শিখতে পারলাম, এবং এটা আমার জন্য একটা মানে নিউ ডোর হয়েছে, নিউ উইন্ডো হয়েছে। এবং সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই এওএল এবং নাজিম সাহেবকে, এবং স্পেশালি নাজিম সাহেব দ্য ওয়ে হি টিচ অ্যাকচুয়ালি। ওকে। এবং আমি থ্যাংক ইউ ভাইয়া যত পার্টিসিপেন্ট ছিল যার যার মধ্যে যে যে সমস্যাগুলো আসলে আমরা কখনোই 100% কিওর করতে পারবো না, বাট আমরা যদি নার্চারিং এর মধ্যে নিজেকে রাখি, কোনো একটা সুযোগ হলে এঙ্গেজ রাখলাম, কোনো একটা সেশন 1 ঘন্টা সেশন হলো বা ইউটিউবে একটা কিছু দেখে নিলাম আমি স্পেসের মধ্যে, আমি যেটা বলতে চাই যে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে যদি থাকা যায়। যেমন আমি এত ব্যস্ত থাকার পরও আমি করতে চাচ্ছি, কারণ কোনো জিনিস যাতে আমার মাথা থেকে বেরিয়ে না যায়, বিকজ আমার 24 আওয়ার্স আমি হচ্ছে রিসার্চ নিয়েই চিন্তা ভাবনা করি। আমার পাবলিকেশনের ডিফারেন্ট অ্যাঙ্গেল, ওপিনিয়ন কি হতে পারে, ডিফারেন্ট ভিউ কি হতে পারে, এই কারণে আমার নিজেকে এঙ্গেজ রাখা। এবং যারা এখানে জয়েন করছেন আমি সবাইকে বিলিভ করি সবাই প্রফেশনাল, এবং সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সবার অসম্ভব জানার ইচ্ছা, অসম্ভব। তো সবাইকে কংগ্রাচুলেশন জানানো, এবং এই কোর্স এত সুন্দরভাবে সাকসেসফুলি ডান হলো এর জন্য এওএল কেও ধন্যবাদ জানাই। এবং আমি এওএল এবং নাজিম সাহেব দুজনকেই দুজন ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন এবং পার্সন যে ভবিষ্যতে যাতে তারা আরো ভালো কিছু করতে পারে সেটার জন্য আমি সবসময় দোয়া রাখি। শুভেচ্ছা। ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া জি নেক্সট আচ্ছা, আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ শিওর ম্যাম আচ্ছা, আমরা নর্মালি অনলাইন ক্লাস বলতেই বুঝি
একটা নেগেটিভ একটা ধারণা চলে এসেছে অনলাইন ক্লাসে কি বুঝবো এই জিনিসটা কি ঠিক মানে ঠিক মতো আমরা অবজার্ভ করতে পারবো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলের হবে এরকম একটা ধারণা আসে যে অফলাইন হইলে বোধহয় ভালো হতো। বাট এই ক্লাসটা বা এই কোর্সটা করার পরে বুঝলাম যে আসলে অনলাইন ক্লাস মানে এই ওয়েতেও যে এত সবচেয়ে বেস্ট ভাবে করানো যায়। মানে আমি এই কোর্সটা আমি অনলাইন ক্লাস করেছি আরো অনেক, আমি নিজেও অ্যাজ এ টিচিং প্রফেশনে আছি, আমি ক্লাস নিয়েছি অনলাইন, বাট আমিও বোধহয় কখনো এত ভালো করে ডেলিভারি কখনোই দিতে পারিনি এই ক্লাস কোর্সটা করে আমি যতটুকু বুঝলাম। আর মানে যেটা আমি বুঝতে পেরেছি যে আমরা যখন যারই প্রবলেম হয়েছে আমরা স্ক্রিন শেয়ার করেছি, কখনোই টাইম ওভার হয়ে গিয়েছে বাট আমরা কখনোই স্যারের কাছ থেকে শুনিনি যে না স্ক্রিন শেয়ার করা যাবে না। এই এই দুটা জিনিস আমার খুব বেস্ট লেগেছে। তো থ্যাংক ইউ ম্যাম। ভাইয়াকে তো অবশ্যই ধন্যবাদ, সাথে এওয়ালকেও যে আপনারা একজন বেস্ট টিচার খুঁজে বের করেছেন। থ্যাংক ইউ ম্যাম। জি নেক্সট। জি, আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি আসসালামু আলাইকুম। একটু অসুস্থ, বাট তারপরও একটু সংক্ষেপে বলি। আমার পিএইচডি চলছে, আমার থার্ড চ্যাপ্টার শেষ অলরেডি। তো আমার এসপিএসএস এবং স্মার্ট পিএলএস দুইটাই প্রয়োজন, তো সেজন্য আমি খুঁজতেছিলাম। তো এওএল এর সাথে আমি দুইটাতেই ভর্তি আছি, যদিও এসপিএসএস চলতেছে এবং স্মার্ট পিএলএস শুরু হবে। ইনশাল্লাহ তো স্যার। স্মার্ট পিএলএস থেকে আমার আমি আসলে আমি বিজনেসেও আছি, তো যার কারণে 2 দিন আমি সময় দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখতে পারছি। জি তো জি, এর মধ্যে আলহামদুলিল্লাহ। চেষ্টা করে যাচ্ছি আর কি। জি ইনশাল্লাহ স্যার, কোনো আমার প্রবলেম হলে অবশ্যই এসপিএসএস নিয়ে আমাদের এওএল ওপেন আছে, আমি ওপেন আছি, আমার নাম্বার তো আছে। ওই মানে রিসার্চের জন্য, রিসার্চের হেল্পে অলওয়েজ ফিল ফ্রি টু নক মি, আমি ওপেন আছি অলওয়েজ। সো এটা নিয়ে সবার উদ্দেশ্যেই যে রিসার্চে কোনো একটা জিনিস আটকাচ্ছেন, সামহাও কন্টাক্ট আমার সাথে, আমার নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, ইমেল দেওয়া ই করলে হবে, কারণ আমি রেগুলার ইমেলও থাকি হোয়াটসঅ্যাপেও থাকি। সো ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি এনি টাইম। হ্যাঁ, আপনি খুব হেল্পফুল ছিলেন যে প্রতিটা যে কেউ যে কোনো প্রশ্ন করছে সেটা আবার রিপিট করে বুঝিয়ে দিয়েছেন। এটা এটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট আমি মনে করি, কারণ আহ, আমার মনে হয় অফলাইনেও এটা সম্ভব হতো কিনা সন্দেহ, বাট অনলাইনে এটা হয়েছে। জি ম্যাম, জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আর কারো কোনো কোয়েরিজ থাকলে বলেন, কোনো ফিডব্যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, প্লিজ স্যার বলেন। স্যার আমি শফিক মাহমুদ আওলাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি সমাজবিজ্ঞানে, ঢাকা ইউনিভার্সিটি এমফিল করেছি। জি তো এক কথায় সংক্ষেপে আমি বলি, সবার প্রতি সালাম শুভেচ্ছা রেখে, যে স্যার যেভাবে ক্লাস নিয়েছে অনলাইনে, যদি আমরা যারা একোয়ার করতে পারছি বা শিখতে পারছি, তার সফলতা। একই সাথে আমি স্পেশালি ভালো করে মনোযোগ দিয়ে শিখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, স্যারের কোনো ব্যর্থতা নাই। স্যারের জন্য এক্সিলেন্ট টিচার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে কি আর কেউ কিছু বলবেন? একটা পরামর্শ ছিল যে জি জি আমাদের ক্লাস তো আজকে শেষ, এখন আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নিয়মিত মানে কমিউনিকেশন চালিয়ে গেছি, সেই গ্রুপটা কি আজকে থেকে বন্ধ হয়ে যাবে? মানে নো যদি না এরকম হয়। না 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 না, এটা লাইফ টাইম থাকবে। আচ্ছা, সেজন্যই স্যার, জি ধন্যবাদ। আহ স্যার অবশ্য বলে দিয়েছেন, আমরা চাই আমাদের কমিউনিটিতে আপনারা থাকেন ইনশাল্লাহ। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের আমি সাথে। একটু ইন্টারপ্রেট করি, আমি একটা লিঙ্কডইন গ্রুপ সব শেয়ার করে দিব, যারা চাবেন ওইখানে আমার সবাই মানে প্রিভিয়াস ব্যাচের কয়েকজন নিয়ে আমরা গ্রুপটা ওপেন করছি রিসার্চ রিলেটেড, ওইখানে কথাবার্তা এখনো শুরু হয় না, হবে। ওই গ্রুপে যারা জয়েন হতে চান লিঙ্কডইনে, আমি গ্রুপটা শেয়ার করে দিব, যারা যারা ইন্টারেস্টেড লিঙ্কডইনে আমাকে নক করতে পারবেন। লিঙ্কডইনেও, কারণ আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা হয় অনেক প্রচুর, তো লিঙ্কডইন আমি লিঙ্কটা শেয়ার করে দিব, ইনশাল্লাহ সবাই ওখানে জয়েন করে নিতে পারবেন। জি স্যার, অবশ্যই খুবই ভালো হয়। জি জি আমি কিছু ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে। আপনাদের সার্টিফিকেট গুলো 7 কর্মদিবসের মধ্যে আমরা মেলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এবং রেকর্ডেড ক্লাসগুলো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানালে ইনশাল্লাহ, গ্রুপে জানালে হবে, অথবা আমাদের নাম্বার তো সবার কাছে আছে, যেখানে আমরা ক্লাসের লিঙ্কটা শেয়ার করেছি আপনাদেরকে।
আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। আর নতুন কোনো কোর্স আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে জানাবেন, আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় চাইবো যে আপনাদেরকে কিভাবে আপডেট রাখা যায়। আজকে আমাদের কোর্সটি এখানে শেষ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি না যে আপনাদের সাথে আমাদের জার্নিটা এখানে শেষ হোক। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা গ্রুপে জানিয়ে দিব। এবং আমাদের ম্যাম যেটা বলছিলেন যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এটা ইনশাল্লাহ লাইফ টাইম থাকবে, যতদিন আমাদের প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমি চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করেছি। আপনারা কাইন্ডলি আপনারা যে সুন্দর পজিটিভ একটা ফিডব্যাক দিয়েছেন আমাদেরকে, ইনশাল্লাহ এটা আমাদের জন্য ইনশাল্লাহ আমাদেরকে আপডেট করার জন্য এটা আসলে খুব উপযোগী হবে। সো কাইন্ডলি এখানে আপনারা একটা কমেন্ট করে যদি 5 স্টার দিয়ে দিতেন, তাহলে এটা আপনাদের এই কমেন্ট দেখে হয়তো আরো অনেকেই আগ্রহ প্রকাশ করতো যে আমাদের কারণ অনেকেই তো বর্তমান সময়ে তো আসলে ফ্রডের অভাব নেই। অনেকেই আসলে টাকা পয়সা নিয়েও দেখা যাচ্ছে যে আপনার সার্ভিস দিচ্ছে না। সো যদি আপনারা পসিবল হয় কাইন্ডলি আপনারা একটা কমেন্ট করে দিবেন একটা 5 স্টার দিয়ে। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন। আর তোফা ম্যাম কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, যেহেতু আপনি লাস্টে একটু স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। জি। আর ইসে কমেন্ট বক্সে, চ্যাট বক্সে সবাই একটু যে আশিক ভাই লিঙ্কটা শেয়ার করে দিছেন, সবাই একটু গিয়ে আপনাদের মতামত শেয়ার করে দিবেন। ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু করি, জাস্ট দেখেন যে আমারটা আসলে মানে হচ্ছে কিনা। আমি জি জি। লাস্ট টাইম করেছিলাম, আমারটা হইতেছিল না আর কি। আচ্ছা, তো আমি এই এই ভেরিয়েবল। এইগুলো নিয়ে তো হবে না, আচ্ছা, এইগুলো নিয়ে তো হবে না। এইখানে কোনো সিলেকশন, হ্যাঁ এইগুলো নিয়ে তো হবে না, আপনার করতে হবে ওই ভ্যারিয়েবল গুলো। হ্যাঁ, রিসেট দেন। আমার আমার কি কোনো মিন লাগবে নাকি এই ভ্যারিয়েবল না, গুলো? এই ভ্যারিয়েবল যে কোনো একবার 4টা 5টা ভ্যারিয়েবল নেন তাইলে হবে। ওকে। এই T1 সবগুলো নেন, T1 এর সব, T2, T3, T4, T5 নিয়ে নেন। নিচে কে, কে ওভারটেক টেস্ট। হ্যাঁ, আর কিছু দিব না? না, কন্টিনিউ দেন। এক্সট্রাকশনে যান, প্রিন্সিপাল অ্যাক্সেস ফ্যাক্টরিং, কন্টিনিউ। এখানে কি 25 না না, এটা থাকে? এখানে কিছু না, কন্টিনিউ। অপশন আছে, যান অপশনসে। এখানে সর্টেড বাই সাইজ, সারপ্লাস, স্মল কোএফিসিয়েন্ট, সর্টেড বাই সাইজ। আর এটা 0.50 হবে। আলহামদুলিল্লাহ, চলে আসছে তো। ওকে, ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওকে, সো মাচ। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। যারা রিসার্চ ম্যাথোলজি কোর্সে জয়েন হবে তাদের সাথে কথা হবে, যারা স্মার্ট পিয়ারএস এর কোর্সে জয়েন হবে সবার সাথে দেখা দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। সময় সুযোগ হলে, কোনোদিন যদি সময় সুযোগ হয়, এওয়েল এর মাধ্যমে আমরা অফলাইনে একটা সেশন সবার সাথে গেট টুগেদার করার সুযোগ হলে ইনশাল্লাহ আমরা করবো। সবাই দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো রাখবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ স্যার আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ সবাইকে। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাদের সাথে